আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমাদের মান্থ 10-এর ক্লাস নাম্বার 2, আর তোমাদের আমি ডিফারেন্সিয়েশন শেষ করে দিয়েছিলাম। আজকে কি দিয়ে শুরু করব আমি নিজেও একটু কনফিউজড, তো তোমরা একটু আমাকে বললে ভালো হয়। আর আমার একটা পরিকল্পনা আছে, আমরা কি ইন্টিগ্রেশন শুরু করব, মানে ইন্টিগ্রেশন। আচ্ছা, জন স্যান্ড বলেছে ইন্টিগ্রেশন, তো আমরা চেষ্টা করি তাহলে। হ্যাঁ, গুড, ফাইন, ওকে মাই বয়। আসলে এটাই নিয়ম যে ক্যালকুলাসটা একটানা শেষ করতে হয়, কারণ ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনটা সাংঘাতিকভাবে রিলেটেড। তো সেই হিসাবে আসলে একসাথে করলে বেটার। ট্রিগোনোমেট্রি শেষ করি, সেরিয়া স্বচ্ছ ইন্টিগ্রেশনে শুরু করেন। ইন্টিগ্রেশন করলে ভালো হয়। ইন্টিগ্রেশন, ইয়েসের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন 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 ওকে। সেরিয়া বলেছে অবশ্য যে একটু ট্রিগোনোমেট্রি করলে ভালো হয়, কিন্তু সংখ্যা একেবারেই কম, আর সবাই একটু ইন্টিগ্রেশনের পক্ষেই। তো আসলে আমার ব্যক্তিগতভাবে মানে সকল ব্যাচে ইন্টিগ্রেশন করাচ্ছি, তো করাতে করাতে একটা অরুচি চলে আসছে, তো সেজন্য ভাবছিলাম যে অনেক কিছু করাই, কিন্তু যেহেতু সবার আগ্রহটা ইন্টিগ্রেশন, তো আমি ইন্টিগ্রেশনই করাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো ক্লাস শুরু হয়ে গেল। ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখন এই ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমরা দুইভাবে উপস্থাপন করব। আচ্ছা, তাহলে মাই বয় ইন্টিগ্রাল ক্যালকুলাসকে আমি দুই ভাগে ভাগ করব। ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ এরিয়া। ওকে, কথা বলেছে না, ওই একটু কাপে। আমি তো দেখতে পাবো না তাহলে এদিকে। আচ্ছা, ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল হিসাবে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসকে প্রথমে পড়াবো, পরে আরেকভাবে তোমাদেরকে বলবো ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। তো আমি প্রত্যেকটা আলাদাভাবে তোমাদের ব্যাখ্যা দেব। তোমরা একটু খুব যত্ন করে, খুব গুরুত্ব দিয়ে আজকে ক্লাসটা শুনবে। খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে, এবং সম্পূর্ণ ক্লাস শেষের আগে আচ্ছা, ঠিক আছে। তাহলে দুইভাবে আমরা তোমাদেরকে এটা বলবো। প্রথমেই আমাদের যদি এই আইডিয়াটা আমরা পড়তে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে রিজিয়ন বা ক্ষেত্র কাকে বলে। এই দেখো মাই বয়, রিজিয়ন বা ক্ষেত্র আমরা সবাই জানি। এই ক্ষেত্র, এই ক্ষেত্রকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার রেগুলার শেপড, এবং আরেকটা হচ্ছে তোমার ইরেগুলার শেপড, অর্থাৎ নিয়মিত আকারের ক্ষেত্র, অনিয়মিত আকারের ক্ষেত্র। এখন নিয়মিত আকারের ক্ষেত্র কাকে বলা হয়, আর অনিয়মিত আকারের ক্ষেত্র কাকে বলা হয়,
আহ, না প্রাচীদা শুধু 5 নম্বর বলেছি যে তুমি নর্মাল নিয়মেই করবে, কোনো সমস্যা নেই। খালি ওই ইন্টারভেল দিয়ে তো তুমি তো একটু ভয় পেয়েছো, তুমি ইন্টারভেলের কথাটা ভুলে গিয়ে তুমি নর্মাল নিয়ম অঙ্কটা করে ফেলো, তাহলেই হবে। আপাতত করো। আচ্ছা, তাহলে দেখো রেগুলার শেপ বা নিয়মিত আকারের ক্ষেত্র কাকে বলা হয়? যেমন মনে করো এইখানে একটা হলো তোমার বর্গক্ষেত্র, এই মনে করো একটা আয়তক্ষেত্র, এই মনে করো একটা সামান্তরিক, এই মনে করো একটা ত্রিভুজ, এই মনে করো সার্কেল। এরা এরা সবাই হচ্ছে তোমার নিয়মিত আকারের ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রগুলির ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ফর্মুলা জানা আছে বা মানুষ ফর্মুলা বের করতে পেরেছে। কিন্তু যদি তোমাকে আমি এরকম একটা ক্ষেত্র দেই, এই যে এইরকম একটা ক্ষেত্র দিয়ে তোমাকে যদি বলি যে এটার ক্ষেত্রফল কত তুমি বের করো, তাহলে কিন্তু তুমি এটার কোনো ফর্মুলা জানো না, কারণ এটাকে আমরা নিয়মিত আকারের কোনো ক্ষেত্রের সাথে এটাকে কল্পনা করতে পারি না, তুলনা করতে পারি না। তাহলে এরকম ক্ষেত্রগুলো যেগুলো আমাদের চেনা জানা জগতের যে সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবার ফর্মুলা আমরা জানি, তাদের সাথে মেলানো যায় না, তাদেরকে আমরা বলি অনিয়মিত আকারের ক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছ। তো আসলে এই অনিয়মিত আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার জন্যই, এই অনিয়মিত আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবার জন্যই কিন্তু আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস আবিষ্কার করা হয়েছিল। এবং এটা প্রথম করেছিলেন একটু ব্লার, এটা প্রথম আবিষ্কার করেছিলেন, কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কার করেছিলেন, এই সিস্টেমটা আবিষ্কার করেছিলেন মহান গণিতবিদ আর্কিমিডিস। মাই বয়, এখন কি বোর্ড ক্লিয়ার হয়েছে? একটু আমাকে বলো, বোর্ডটা কি ক্লিয়ার হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস? আমার মনে হয় এখন ক্লিয়ার হয়েছে, তবু আমি একটু চেক করে নিই, নেটওয়ার্কটা একটু চেক করে নেই। না ঠিকই তো আছে। আচ্ছা একটু আমাকে জানাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আজকে আমি তোমাকে দেখাবো যে কীভাবে একটা অনিয়মিত আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। যদিও আমরা আর্কিমিডিসের নিয়মটা তোমাদেরকে দেখাবো না, এটা আমরা অন্য একজন ম্যাথমেটিশিয়ানের নিয়মটা দেখাবো, তার নামটা আমরা পরে বলবো। আর এই আইডিয়াটা আমি এমন একটা পদ্ধতিতে তোমাকে দেখাবো যেটা বড় হয়ে তোমরা আরও কড়াকড়িভাবে শিখবে। আজকে আমরা তোমাদের লেভেল অনুযায়ী যেভাবে বললে তুমি বুঝতে পারবে, আমার উদ্দেশ্য সফল হবে, আমি সেভাবে তোমাদেরকে এই আইডিয়াটা বোঝানোর চেষ্টা করব। আর আমি একটা করে অংশ শেষ করে তোমাদেরকে জিজ্ঞেস করব, তখন তোমরা তোমাদের কোশ্চেনগুলো করতে পারবে, মতামত ব্যক্ত করতে পারবে। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে কেউ এই পুরো ক্লাস না করে কোথাও যাবে না। আমরা কিন্তু খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা জুমের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা কিন্তু জুমে ক্লাস নেব, কাজেই নিয়ম মতো ক্লাস করতে হবে, তবে রেকর্ডিং থাকবে, সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবং আমরা আগামী বুধবারে তোমাদের রমজানের সময়সূচিগুলো তোমাদেরকে জানিয়ে দেব। আর রমজানের ব্যাপারটা একটু বলি মাই বয়, আমাদের এই ক্লাসগুলো হবে 12টা থেকে বিকেল 5টার মধ্যে আমরা শেষ করব। তো তোমাদের ক্লাসটা কখন পড়বে আমি জানি না, যদি একটু কম বেশি হয়ে যায় তোমরা কেউ অসন্তুষ্ট হয়েও না এবং আমার সাথে এটা নিয়ে কথাও বলো না। যেহেতু আমাদের ক্লাসগুলো রেকর্ডিং থাকে, তো 8টা ক্লাস একটু কষ্ট করে নিও, 18 মাসের ক্লাসগুলো একটু রেকর্ড। যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি আরাম করে রিল্যাক্সভাবে ইফতারের পরে শুয়ে তুমি ক্লাসগুলো করতে পারবে। তো আসলে আমরা সন্ধ্যা পরে তখন পড়াতে পারি না, আবার ইফতারের আগ দিয়েও আমরা পড়াতে পারবো না। যদিও তোমাদের ক্লাসটা হয়তো বা সময় পরিবর্তন করা নাও লাগতে পারে, এটা যেমন সত্যি কথা, আবার একটু সময় পরিবর্তন করা লাগতেও পারে, আমি জানাবো তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে মাই বোন। তো কেন যেন একদম কথা বের হচ্ছে না মুখ দিয়ে, তাই একটু চা খাবো, তোমাদের পড়াতে কিছু মনে করো না। আপনি কি বাংলাদেশে? হ্যাঁ আমি এখনো বাংলাদেশে। আরে এখনো বাংলাদেশে, তো গেলে তোমাদের জানাবো বাই বয়। আমি এখনো বাংলাদেশেই আছি। ওকে, মানে একদম মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন যেন। আমি সারাদিন আজকে পড়াশোনা করেছি, আমার নিজের পড়াশোনা। কারো কি বাফারিং হচ্ছে? না,
নপ। আচ্ছা, তো যেটা বলছিলাম মাই বয়, তো আমি তাহলে একটা সুন্দর আইডিয়া শুরু করি। তাহলে আগামী ক্লাসে আমি রমজানের সময়সূচিটা তোমাদের বলবো। তোমাদেরটা পরিবর্তন নাও হতে পারে, কারণ 5টা থেকে 6টা পর্যন্ত পড়লে তারপরে হয়তো আমরা আধা ঘন্টার সময় পেতে পারি। হয়তো 6:30টার দিকে ইফতার হবে মনে হয়, 6:30 পৌনে 7টার দিকে হয়তো বা ইফতার হবে। স্যার টাইমটা এটাই থাকুক প্লিজ। না, আমি তো চেষ্টা করবো, বললাম তোমাদেরটা একটা ভালো সময় আছে, তারপরে একটু পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন হলে প্লিজ কেউ একটু মনে কিছু নিও না, এটা বললাম আর কি। নাও পরিবর্তন হতে, তোমার ব্যাচটার পরিবর্তন নাও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ফাংশন নিচ্ছি। এই মনে করো একটা ফাংশন y ইজ ইকাল টু এফ অফ এক্স, আর এখানে আমরা দুইটা লম্ব রেখা নিলাম, যেগুলোর নাম আছে তুমি জানো, এগুলোকে বলা হয় কোটি। অর্থাৎ এইখান থেকে এইটু দূরত্বকে তুমি y দিয়ে প্রকাশ করো। তাহলে মনে করো এই বিন্দুটা হলো এক্স ইজ ইকাল টু, এটা মনে করো এক্স ইজ ইকাল টু x1, আর এটা মনে করো xn, অর্থাৎ x1 থেকে xn, এই দুটাকে বলা হয় সীমা, লিমিট। x1কে বলা হয় নিম্ন সীমা, xnকে বলা হয় উচ্চ সীমা। তাহলে এই সীমার মধ্যে y ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ এই যে একটা ক্ষেত্র, এই যে একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই। একটু তুমি খেয়াল করে দেখো মাই বয়, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করতে চাই। এই দেখো, এখন এটা একটা অবশ্যই অনিয়মিত ক্ষেত্র, এটা কিন্তু একটা অনিয়মিত ক্ষেত্র মাই বয়। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য আমি সমান প্রস্থ বিশিষ্ট কতগুলো সমান ক্ষেত্রে আমি এটাকে বিভক্ত করলাম। এই দেখো মাই বয়, প্রত্যেকটা ক্ষেত্রের প্রস্থ মনে করো ডেল্টা এক্স আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম যে প্রত্যেকটা প্রস্থ ইকুয়াল। ভালো, এই টাইম ব্যাটারি লো হয়ে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কতগুলো ক্ষেত্রে বিভক্ত করলাম, যে ক্ষেত্রগুলোর প্রস্থ হলো সমান। এইবার মাই বয় আমি একটা কাজ করব। এই দেখো, মাথাগুলোকে সংযোগ করে দেব। মাথাগুলোকে সংযোগ করে দিলে, এই দেখো, মাথাগুলোকে সংযোগ করে দিলে দেখো, এইটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র হলো। অর্থাৎ অনিয়মিত আকারের ক্ষেত্র থেকে নিয়মিত আকারের ক্ষেত্রে রূপান্তরিত হলো। তুমি একটু বোঝার চেষ্টা করো মাই বয়। এখন যদি আমি এই একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যদি সবগুলোকে যোগ করি, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হলো মাই বয়, তাহলে কি আমি যে ক্ষেত্রফল ডট 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 দিয়ে, অর্থাৎ এই বক্ররেখার নিচে আবদ্ধ যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি বের করতে চেয়েছিলাম, সেটা কি আমি বের করতে পারবো? তোমার কাছে আমার প্রশ্ন মাই বয়। আমি যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বের করে সবগুলো যোগ করি, তাহলে আমি কি এই বক্ররেখা দ্বারা, অর্থাৎ y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো কি পাবো না? একটু আমাকে বলো তো মাই বয়, দেখি তোমাদের বুদ্ধিটা কেমন। না না মারিয়াম হুমায়রা, আমি পাবো না, সেরিয়া স্বচ্ছ বলেছে পাবো না, পারা যাবে না স্যার, পাওয়া যাবে না স্যার। আচ্ছা, তাহলে আমরা কথাটাকে একটু, জি স্যার, অনেকে জি স্যার বলেছে, না বলেছে কয়েকজন, আবার জি স্যার বলেছে, হ্যাঁ না এখন বেশি হচ্ছে। আসলে আমি কথাটাকে একটু ঘুরিয়ে বলি মাই বয়, যে আমরা ক্ষেত্রফল পাবো ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রফলটা এক্সাক্ট হবে না। ক্ষেত্রফল ঠিকই পাবো, কিন্তু সেই ক্ষেত্রফলটা এক্সাক্ট হবে না। হ্যাঁ, এই যে রাহাত ঠিক বলেছে, না তবে কাছাকাছি হবে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া আমরা পাবো। অ্যাপ্রক্সিমেট মানে আসন্ন মান পাবো, এক্সাক্ট মান পাবো না, কিন্তু অ্যাপ্রক্সিমেট মান পাবো।
কেন আমরা অ্যাপ্রক্সিমেট মান পাবো, এক্স্যাক্ট পাবো না কেন? কারণ দেখো এখানে আমি উপর থেকে খানিকটা বাদ দিয়েছি, দেখো আসল ক্ষেত্রের খানিকটা বাদ গেছে, এখানে কিছু অংশ বাইরে থেকে নিয়েছি, এখানে কিছু অংশ বাইরে থেকে নিয়েছি, আবার এইখানে তোমার দেখো কিছু অংশ বাদ গেছে। তাহলে কখনো আমি বাদ দিচ্ছি, কখনো বাইরে থেকে নিচ্ছি, সব কিছু মিলে আমাদের হিসাবটা অ্যাকুরেট নাও হতে পারে, ভুল হতে পারে, কিছু বাদ দিচ্ছি কিছু নিচ্ছি। এখন এই যে বাদ দিচ্ছি আবার বাইরেতে নিচ্ছি, এমন তো কোনো গ্যারান্টি নেই যে এটা সমান সমান হয়ে যাচ্ছে, আমার হিসাবটা কমপ্লিট হয়ে যাবে, এমন কোনো কথা কিন্তু নেই। তাহলে একটা ভুল থাকার সম্ভাবনা থেকেই যায়, অর্থাৎ আমাদের এরিয়াটা এক্সাক্ট হবে না কিন্তু অ্যাপ্রক্সিমেট হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সিমেট এরিয়া আমরা পাবো। তাহলে মাই বয়, এই অ্যাপ্রক্সিমেট এরিয়াটাই আমি প্রথমে বের করার চেষ্টা করব, তারপর আমরা খুব সুন্দর একটা যুক্তি দিয়ে এই অ্যাপ্রক্সিমেট এরিয়াটাকে আমরা এক্সাক্ট এরিয়ায় রূপান্তর করার চেষ্টা করব। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো মাই বয়, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করি কোন সূত্র দিয়ে? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি যদি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ তো আমরা ধরেই নিয়েছি ডেল্টা এক্স, যদি আমি দৈর্ঘ্যটা বের করতে পারি মাই বয়, তাহলে কিন্তু প্রস্থ বের করতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে মূল বিন্দু, মনে করো এখান থেকে এটুকু দূরত্ব হলো x1, তাহলে x1-এর জন্য এই বরাবর এই যে গ্রাফের উপর একটা বিন্দু পাবো হলো x1, f of x1। অর্থাৎ তুমি জানো যে এই গ্রাফটা, এই কার্ভ, এই বক্ররেখা যদি হয় y = f of x, তাহলে এই x এর মধ্যে যদি আমি x1 বসাই, x এর মধ্যে যদি x1 বসাই, তাহলে আমরা কি পাবো? y1 = f of x1। সেই হিসাবে এই বিন্দুর স্থানাঙ্ক, তুমি বলতে পারো x1, y1, x1, y1। আর তুমি জানো y1 এবং f of x1 একই কথা। y1 যেমন y মানে fx, তাহলে y1 এবং f of x1 একই কথা। তাহলে মাই বয়, এটুকু যদি x1 হয় তাহলে এটুকু হবে f of x1। অর্থাৎ, এবং তুমি জানো স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি পড়েছো, এই বিন্দু যদি হয় x1, f of x1, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব হলো f of x1। এই দেখো, তাহলে এটুকু হচ্ছে x1, তাহলে এটুকু হলো f of x1। অর্থাৎ এই আয়তক্ষেত্রের, এই প্রথম আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হলো f of x1 আর প্রস্থ কত? ডেল্টা এক্স। দৈর্ঘ্য হলো f of x1 আর প্রস্থ হলো ডেল্টা এক্স। তাহলে মাই বয়, তুমি আমাকে বলো যে প্রথম আয়তক্ষেত্রের এই যে দৈর্ঘ্যের ব্যাপারটা যে বললাম, এটা তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, আমি তোমাদের মতামতটা দেখার জন্য একটু বসে আছি, আমাকে জানাও মাই বয় যে আমি যে প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করলাম, এটা তুমি বুঝতে পেরেছো কিনা, এটা যে f of x1, এটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে এটা আমি বলেছি। হ্যাঁ, সেরিয়া স্বচ্ছ বুঝতে পেরেছে, মাইশা জাফরিন, হ্যাঁ গুড বয়, ওকে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে, গুড। তাহলে দেখো স্থানাঙ্ক জ্যামিতি কীভাবে কাজে লাগছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু বুঝতে পারছি আমরা। আচ্ছা, গুড বয়, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুড গুড, ঠিক আছে, ওকে। আবার বলুন প্লিজ। ওকে, আবার বলি তাহলে। তাহলে এইখান থেকে এটুকু হচ্ছে x1, আর x1-এর জন্য এইখান থেকে এটুকু হলো তোমার f of x1 বা y1। আমরা একটা বিন্দু স্থানাঙ্ক যখন বের করি, এই দেখো x, y, আমরা এখানে লম্ব অঙ্কন করলে এটা হলো y, এটা হলো x, তাহলে এখান থেকে x, এটা হলো y, এই y মানেই হলো f of x, y-কে লেখা যায় f of x। তাহলে আমরা এখানে f of x1 আর y1, দেখো এই ফাংশনের মধ্যে x থেকে যদি x1 বসাই, তাহলে আমরা পাবো y1 বা f of x1। তাহলে x1-এর জন্য এইটুকু যে উচ্চতা পেলাম, এটাই হলো আমাদের y1 অর্থাৎ f of x1। তাই এই বিন্দু স্থানাঙ্ক হলো x1, f of x1, আর এখান থেকে একটু উচ্চতা হলো তোমার f of x1। অর্থাৎ প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো f of x1, যখন প্রস্থ, সবার প্রস্থই সমান ডেল্টা এক্স। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন লিখবো এইভাবে, এই দেখো মাই বয়, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে a1 = f of x1 into delta x।
দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল A2 f অফ x2 ইন্টু ডেল্টা এক্স। তুমি মনে করো, ধরে নাও এটা যদি ধরো তুমি x2, তাহলে আমাদের দ্বিতীয় আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য একইভাবে আমরা বলতে পারবো f অফ x2 এবং প্রস্থ তো সেম ডেল্টা এক্স, তাহলে তখন তার ক্ষেত্রফল হবে f অফ x2 ইন্টু ডেল্টা এক্স। যদি আমি এটা ধরে নেই x3, তাহলে তৃতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল A3 f অফ x3 ইন্টু ডেল্টা এক্স। খেয়াল করে দেখো মাই বয়, এরকম করে আমরা যদি শেষের এই n-তম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই ডট 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 ডট, তাহলে n-তম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল an f অফ এক্স এন ইন্টু ডেল্টা এক্স। মাই বয়, এইটুকু তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একই পদ্ধতিতে আমরা সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। একটাই ফর্মুলা, দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে আমি সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম। তাহলে মাই বয়, এখন যদি আমি এই সবগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যোগ করে দেই, তাহলে কিন্তু আমি কি পাবো, যে y ইজিক্যাল টু এফ অফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি পাবো, অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফল বা আসন্ন ক্ষেত্রফল পাবো। তাহলে এখন আমরা লিখব, সুতরাং আসন্ন ক্ষেত্রফল, আসন্ন ক্ষেত্রফল এই দেখো, এটা আমি প্রকাশ করবো কীভাবে, এই যে অ্যাপ্রক্সিমেট নট ইকুয়াল, তাহলে এটাকে লিখবো আমি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN। এখন এই A1 A2 A3 AN সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে দেখো ডেল্টা এক্সকে কমন নিয়ে বাইরে বের করে রাখলে এই দেখো মাই বয়, f অফ x1 প্লাস f অফ x2 প্লাস f অফ x3 প্লাস ডট 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 প্লাস f অফ xn, এই হলো তোমার ডেল্টা এক্স। এই দেখো মাই বয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার তুমি জানো যে এই f অফ x1 প্লাস f অফ x2 প্লাস f অফ x3 এই পুরো জিনিসটাকে আমি কিন্তু লিখতে পারবো সামেশন অফ f অফ xi, যখন i এর ভ্যালু 1 থেকে n ইন্টু ডেল্টা এক্স। এই দেখো মাই বয়, তাহলে আমরা আসন্ন ক্ষেত্রফলের আসন্ন মান বের করবার একটা ফর্মুলা কিন্তু অলরেডি পেলাম। এখন তুমি আমাকে জানাও যে এইটুকু তুমি বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো মাই বয়। হ্যাঁ, আসন্ন মানে হলো এনকেস তাসিন, এটা এক্সাক্ট নয়, প্রকৃত নয়, কিন্তু প্রকৃত মানের কাছাকাছি। এটা আমাকে বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। গুড বয়। আই এর মানটা আবার বলবে, হ্যাঁ আই এর মানটা 1 থেকে n পর্যন্ত নিয়েছি। আই মানে ইনিশিয়াল ভ্যালু, তাহলে আই এর মানটা তুমি কত থেকে নিয়েছো দেখো, এফ অফ x1 প্লাস এফ অফ x2 প্লাস এফ অফ x3 প্লাস ডট 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 এফ অফ xn, তাহলে আয়ের ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, তাই আমরা লিখেছি সামেশন অফ এফ অফ xi, যখন আয়ের ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত। স্যার এফ অফ x1 ডট ডেল এক্স এর আগে এটা কি, এটা সামেশন চিহ্ন, সামেশন এফ অফ x1 ডেল্টা এক্স এর আগে এটা কি, প্রাচী দাস। স্যার ডেল্টা এক্স, এফ অফ x1 ডেল্টা এক্স এর আগে এটা কি, ওটা সামেশন চিহ্ন, এফ অফ xi দিয়েছে, এটা এফ অফ xi ডেল্টা এক্স।
এই যে ইনটু ডেল্টা এক্স, আর এটা হলো সামেশন চিহ্ন, সামেশন। এই যে দেখো আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত। প্রাচী দাস বুঝতে পারলে একটু আমাকে বলবে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফল। কিন্তু আমাদের ক্যালকুলাস আমরা শিখবো, এটা যদি অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রফল পাই তাহলে তো কাজটা কেমন হলো, তাই না? আমরা একদম 100% এক্সাক্ট এরিয়া বের করতে চাই, একদম 100% শুদ্ধ রেজাল্ট পেতে চাই। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, একটু তুমি মন দিয়ে শোনো মাইবো। তার জন্য তোমাকে কি করতে হবে? তাহলে আমরা একটু আগে তোমাদেরকে বলেছি যে কেন আমরা এক্সাক্ট এরিয়া পাচ্ছি না, কেন আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়া পাচ্ছি, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। তাহলে আমরা যদি সেই ত্রুটিটাকে সংশোধন করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সাক্ট এরিয়া কিন্তু পাবো। কীরকম ত্রুটি? এই দেখো, তুমি খেয়াল করো মাইবো, যদি আমি এখানে একটা জায়গা আরেকটা বেশি করে ঘর করতাম, তাহলে তুমি খেয়াল করে দেখো, তাহলে আগে এখানে উপরে যে পরিমাণ জায়গা বাদ গিয়েছিল, এবার কিন্তু সে বাদ যাওয়া জায়গার পরিমাণ আগের চেয়ে অনেকখানি কমে গেল। খেয়াল করে দেখো যে এখানটা তো প্রায় ভরাট হয়ে গেল, এখানে এইটুকু বাদ পড়ে গেল। আমি যদি এখানে আরও একটা ঘর তৈরি করি, এই দেখো মাই বয়, যদি এখানে আরও ঘর তৈরি করি তাহলে তুমি দেখো উপর থেকে আগে আমাদের যে পরিমাণ জায়গা বাদ গিয়েছিল এবার কিন্তু দেখো আরও ফিল আপ হয়ে গেল। তুমি খেয়াল করো মাই বয়, আস্তে আস্তে এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। এবং তুমি যদি এখানে আরও ঘর তৈরি করো, এই দেখো, তাহলে এখানে দেখো তাহলে এবার আরও কিন্তু ফিল আপ হয়ে গেল। এখানে আর একটা ঘর তৈরি করলে এখানে উপরে আরও ফিল আপ হলো, এখানে আরও ঘর তৈরি করলে উপরে আরও ফিল আপ হয়ে গেল। এইভাবে ঘরের সংখ্যা তোমার যত বাড়তে থাকবে, তোমার এই উপরে যে জায়গাটা আমরা গ্যাপ রেখেছিলাম সেই গ্যাপগুলো আস্তে আস্তে ফিল আপ হতে থাকবে। অর্থাৎ মাই বয়, তোমাকে যদি এখন আমি একটা প্রশ্ন করি যে মনে করো আগে 1টা 2টা 3টা 4টা ঘর করেছিলাম, তাতে আমরা যে রেজাল্টটা পেলাম, মনে করো এখানে যে রেজাল্টটা পেলাম, যদি 4টার পরিবর্তে আমি 40টা ঘর করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু আরও বেশি ভালো, আমরা আরও অ্যাকুরেট ক্ষেত্রফল পাবো। মনে করো যদি আমি এখানে 40টা পরিবর্তে 400টা ঘর করি, এখানে যদি 400টা ঘর করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা আরও সুন্দর, মানে আরও অ্যাকুরেট হবে। যদি আমি 4000 ঘর করি আরও অ্যাকুরেট হবে, যদি 40,000 ঘর করি আরও অ্যাকুরেট হবে, যদি 4 লক্ষ ঘর করি আরও অ্যাকুরেট হবে, যদি 40 লক্ষ, 4 কোটি, 4000 কোটি, 4 লক্ষ কোটি, 4 কোটি 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 এরকম যদি ঘর করি তাহলে আস্তে আস্তে তুমি দেখবে এই মাথাগুলো ফিল আপ হয়ে যাবে। তোমার কাছে বার কোডের মতো এরকম লম্বা লম্বা দাগ দেখবে, যে এই লম্বা লম্বা দাগ দিয়ে এই জায়গাগুলো একদম ফিল আপ হয়ে গেছে, একদম ব্ল্যাক হয়ে গেছে, মাথায় আর কোনো গ্যাপ নেই। কিন্তু যারা সব কিছুতেই প্যাচ ধরে তারা বলবে স্যার তবুও যে একটু উপরে গ্যাপ থাকবে না, তার গ্যারান্টি কি? এখন এই টাইপের মানুষদেরকে কথা বন্ধ করার জন্য বা তাদেরকে একদম সুন্দর একটা জবাব দেবার জন্য আমরা বলবো যে যদি আমি এই আয়তক্ষেত্রের সংখ্যা বাড়াতে 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 অসীম করি, অসংখ্য আয়তক্ষেত্র আঁকি, তাহলে সেক্ষেত্রে আমি এটা আশা করতে পারি যে আমার উপরে আর কোনো গ্যাপ থাকবে না। এবং আরেকটা বিষয় তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ঘরের সংখ্যা যত বাড়বে সেই ঘরের প্রস্থ ডেল্টা এক্স তত কমতে থাকবে। তাহলে আমি যদি বলি কথাটা এইভাবে মাই বয়, আমি তোমাদের কাছে আবার প্রশ্ন চাইব, তুমি আগে একটু আমার কথা শুনে নাও, আমি এখন তোমাদের কোশ্চেনগুলো দেখছি না। তাহলে আমি এখানে লিখব যদি আয়তক্ষেত্রের সংখ্যা, আমি এভাবে লিখব, যদি আয়তক্ষেত্রের সংখ্যা n টেন্ডস টু ইনফিনিটি হয় তবে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়, এবং সেক্ষেত্রে প্রকৃত ক্ষেত্রফল পাওয়া যায়, এবং সেক্ষেত্রে প্রকৃত ক্ষেত্রফল পাওয়া যায়। ওকে ফাইন। তাহলে মাই বয়, ব্যাপারটা একটু তুমি বোঝার চেষ্টা করো। যদি তোমার আয়তক্ষেত্রের সংখ্যা n টেন্ডস টু ইনফিনিটি হয় তবে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়, এবং সেক্ষেত্রে প্রকৃত ক্ষেত্রফল পাওয়া যায়। আমি এটা শেষ করে আমি তোমাদের মেসেজগুলো দেখব, আমি তোমাদের উত্তর দেব, কোনো চিন্তা করো না। এখন তুমি জানো যে ম্যাথমেটিক্সের যে কথাগুলো আমরা অনেক ডিটেল বলি, অনেকক্ষণ সময় নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, এই এত কথাগুলোকে কিন্তু আমি একটা মাত্র সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি। কীরকম? এই যে, সুতরাং প্রকৃত ক্ষেত্রফল এ ইজ ইকাল টু লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0
সামেশন অফ এফ অফ এক্স আই ইন্টু ডেল্টা এক্স যখন আয়ের ভ্যালু 1 থেকে n, অর্থাৎ এই অ্যাপ্রক্সিমেট এরিয়ার উপরে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি তাহলে আমরা প্রকৃত ক্ষেত্রফল পাবো। আর এই কথাটা দেখতে সামান্য, কিন্তু এটা কিন্তু অনেক অসামান্য একটা আইডিয়া। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে কি? লিমিট ডেল্টা এক্স টেন্স টু তোমার যখনই হবে, কখন হবে? যখন তুমি এই ক্ষেত্রটাকে সেকশন করতে অসংখ্য সেকশন তুমি তৈরি করবে। সেই অসংখ্য সেকশন করলে তখন তোমার এই ক্ষেত্রফলটা এক্সাক্ট ক্ষেত্রফলে রূপান্তরিত হবে। মাই বয়, তাহলে একটু এখানে এই পর্যন্ত এখন আমি তোমাদের মতামত নেব, তারপরে এরপরে আরও আমার কথা আছে, আমি একটু তোমাদের দেখছি। হ্যাঁ স্যার, আরেকবার বলবেন? তাহলে কি স্যার কখনো কি পুরোপুরি অ্যাকুরেট হবে না? অবশ্যই হবে। আশা করি তুমি এখন বুঝতে পেরেছো। স্যার শেষ পার্টটা মানে ফর্মুলাটা আবার একটু বলবেন? আচ্ছা, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। তাহলে সেই কথাটা আমি বলছি, শেষ পার্টের কথাটা আমি আবার বলছি। যারা যারা প্রশ্ন করেছো উত্তর পেলে আমাকে তোমরা জানাবে যে আমরা এখানে, হ্যাঁ আমি আরেকবার বলছি, তুমি একটু খেয়াল করে দেখো মাই বয়, যে প্রথমে আমরা ক্ষেত্রফলটা পেলাম, কিন্তু সেই ক্ষেত্রফলটা অ্যাকুরেট না, কারণ উপর থেকে আমরা কিছু পরিমাণ জায়গা বাদ দিয়েছিলাম। আমি আবার বলছি, রিপিট করছি, দেখো, কারণ আমরা উপর থেকে কিছু পরিমাণ জায়গা বাদ দিয়েছিলাম, এক্সট্রা নিয়েছিলাম, তো আমাদের রেজাল্টটা ভুল হয়েছিল, মানে অ্যাকুরেট হয়নি, বাট কাছাকাছি হয়েছিল। শেষে আমি তোমাকে দেখালাম যে যদি আমি এখানে কিছু ঘরের সংখ্যা একটু বাড়িয়ে তোমাকে দেখালাম যে ঘরের সংখ্যা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে উপরে এই ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে ফিল আপ হতে থাকে। এবং আরেকটা বিষয় আমি তোমাকে বললাম যে যদি ঘরের সংখ্যা বাড়তে থাকে তাহলে এই ঘরের প্রস্থ ডেল্টা এক্স, এটার মান কমতে কমতে টেন্স টু জিরো হয়। তাহলে এরকম ঘরের সংখ্যা, তারপর আমি তোমাকে বললাম যদি ঘরের সংখ্যা 4টার পরিবর্তে 40টা হয় তাহলে ক্ষেত্রফলটা আমাদের অনেক অ্যাকুরেট হবে। 40টার পরিবর্তে যদি আমাদের 400টা ঘর হয় তাহলে আরও অ্যাকুরেট হবে। 400টার পরিবর্তে 4000 হলে আরও অ্যাকুরেট হবে। 4000 পরিবর্তে 4000 কোটি, এরকম করে বললাম যে তারপরেও যদি কেউ প্যাচ ধরতে চায় যে স্যার যদি একটু গ্যাপ থাকে, তখন আমি বললাম যে যদি আমি এরকম ঘরের সংখ্যা বা আয়তক্ষেত্রের সংখ্যা বাড়াতে আমি অসীম করি, আর সে সময় তো আমাদের ডেল্টা এক্সের পরিমাণটা কমতে কমতে টেন্স টু জিরো হবে, এবং সেক্ষেত্রে আমরা আশা করতে পারি আমাদের এই মাথায় আর কোনো গ্যাপ থাকবে না, একদম পুরোটাই এরকম কালো দাগ দিয়ে একদম ফিল আপ হয়ে যাবে, এবং তখন আমি এইখান থেকে এক্সাক্ট এরিয়া পাবো। আর এই এত কথাগুলোকে আমি একটা মাত্র সিম্বল প্রকাশ করলাম, যে এই অ্যাপ্রক্সিমেট এরিয়ার উপরে লিমিট অ্যাপ্লাই করলাম। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো মানেই হলো এই যে যত কথা আমি এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম, এই সমস্ত কথাগুলোকে সামারাইজ করে আমি একটা মাত্র সিম্বল দিয়ে তোমাকে দেখালাম। যখন কেউ এটা দেখবে তখন তার মনে সেই ছায়াছবির মতো একদম ফ্ল্যাশ ব্যাকে সে সিনেমাটা দেখতে থাকবে। ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে কি? ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে হলো আমি ক্ষেত্রটাকে সেকশন করতে অসংখ্য সেকশন তৈরি করেছি। মানে হলো এরকম প্রত্যেকটা সেকশন তাহলে ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়ে যাবে, খুব চিকন হয়ে যাবে, ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এবং তখন আমরা এক্সাক্ট এরিয়াটা পাচ্ছি। মাই বয়, এবার তুমি একটু বলো, যে আশা করি বুঝতে পেরেছ। লম্বা দাগের জায়গাটা, লম্বা দাগ কোনটা? স্যার লম্বা দাগ এর, হ্যাঁ ওইটাই বললাম, জন স্যান্ড। আমি এটা সেকশন করলাম। সেকশন, যত তুমি ঘরের সংখ্যা বাড়াতে থাকবে তুমি উপরে ওই জায়গাগুলো তোমার ফিল আপ হতে থাকবে। এটা আমি এই ক্ষেত্রটাকে সেকশনের সংখ্যাটা বাড়াচ্ছি। লম্বা দাগ মানে হলো সেকশনের সংখ্যাগুলো বাড়াচ্ছি। জন স্যান্ড, একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ব্লার হলে একটু অপেক্ষা করো মাই বয়, আমরা দেশ ও জাতি নিয়ে গল্প করি। ব্লার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, একটু অপেক্ষা করো, সবাইকে বলতে হবে না, একটু অপেক্ষা করো মাই বয়। হ্যাঁ জন স্যান্ড, তুমি আমাকে একটু বলো, এখন ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো মাই বয়। ততক্ষণ আমরা একটু বাংলা কথা বলতে থাকি। জন স্যান্ড, মাই স্টুডেন্ট, তাহলে এই লম্বা দাগ মানে হলো আমি এই ক্ষেত্রটাকে
সেকশন করছি। যেমন প্রথম 4টা লম্বা দাগ দিয়ে আমি 4টা ঘর তৈরি করেছিলাম। এই লম্বা লম্বা দাগ মানে হলো এই ঘরটাকে, এই ক্ষেত্রটাকে আমি সেকশন করছি, অসংখ্য ক্ষেত্রে বিভক্ত করছি। জন স্যান্ড, তুমি একটু বলো মাই বয়। আমরা দেশ ও জাতি নিয়ে গল্প করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মাই স্টুডেন্টস? আচ্ছা, আজকে কি ঢাকায় কি কোনো গোলমাল হচ্ছে, কোনো আন্দোলন বা কিছু এরকম হচ্ছে? তোমরা কেউ কিছু জানো? এই যে এখন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাচ্ছে। জন স্যান্ড, তুমি আমাকে এখন উত্তর দাওনি, বুঝতে পেরেছো কি না? জন স্যান্ড, হ্যাঁ ক্লিয়ার হয়েছে, গুড বয়। স্যার দেশ ও জাতির গল্প, স্যার কোন গল্প? আচ্ছা ঠিক আছে এখন স্যার। জন স্যান্ড কিন্তু আমাকে এখনও উত্তর দেয়নি, ওকে প্রশ্ন করে হারিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পরিষ্কার হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার তুমি খেয়াল করে দেখো মাই বয়, এখানে আমরা যে সূত্রটা বের করলাম, এই ফর্মুলাটা যদি আমি জিজ্ঞেস করি যে কতজনের ভালো লেগেছে, মানে আইডিয়াটা হয়তো ভালো লেগেছে, বাট এটাকে কিন্তু ফর্মুলা হিসেবে মানতে গিয়ে কিন্তু আমাদের একটু কষ্ট হচ্ছে। তো এই জিনিসটাকে সর্বপ্রথম সুন্দর একটা চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলেন লিবনিজ। এই দেখো কিভাবে প্রকাশ করলেন, এফ অফ এক্স, এই হলো ডিএক্স, x1 থেকে xn। তাহলে আমি এখন এই সিম্বলের অর্থটা অনেকক্ষণ ধরে তোমাকে আমি ব্যাখ্যা দেব। তাহলে এটা উনি লিখলেন, এখান থেকে এটা এভাবে প্রকাশ করলেন, এবং আশা করি যে এই সিম্বলটা এবার সবার ভালো লাগবে। আর এটা মানে হলো x1 থেকে xn, এই সীমার মধ্যে, এই সীমার মধ্যে এফ অফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, x1 থেকে xn এই সীমার মধ্যে এফ অফ এক্স বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। মাই বয়, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ডিওয়াই ডিএক্স তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন এই ডিওয়াই ডিএক্সের কিন্তু একটা জ্যামিতিক ব্যাখ্যা আমি দিয়েছিলাম। খেয়াল করো, জন স্যান্ড একটা বড় একটা চিঠি লিখেছে আমাকে, কিন্তু দাগ একটা কোশ্চেন, আমরা যখন ইনফিনিটি পরিমাণ দাগ নিচ্ছি তখন তো দাগ লম্বা হচ্ছে আবার খাটো হবে, তাহলে এটা ডিফাইন। হায় হায় রে মাই বয়, জন স্যান্ড, তাহলে তোমাকে আমি এখন কী বোঝাতে পারলাম আমি সেটাও বুঝলাম না। তুমি কেন এইটা নিয়ে টেনশন কেন? লম্বা খাটো দাগ দিয়ে তোমার কী টেনশন মাই? লম্বা হোক খাটো হোক সেটা তো বড় কথা নয়। এটা তো মাথায় কেন ঢুকলো আমি বুঝলাম না। এখানে মনে করো এক এক জায়গায় দাগের লম্বা খাটো হবে, সেটা সমস্যা না, কিন্তু প্রশ্ন হলো যে তুমি যত দাগ, এই দেখো তোমাকে এখানে দেখাই, মনে করো এখানে তুমি দাগ দেখো, এই খেয়াল করো, এই দেখো মাই বয়, এইখানে তুমি যদি দাগগুলো দাও তাহলে এই যে, তাহলে এখানে তুমি যোগ করো, এই দেখো এখানে যোগ করো, এখানে যোগ করো, এখানে যোগ করো, যোগ করো, দেখো আগে যে পরিমাণ জায়গা উপর থেকে বাদ গিয়েছিল, দেখো এখন কিন্তু তার চেয়ে অনেক কম পরিমাণ জায়গা বাদ গেল, মানে হিসাবটা আরও অ্যাকুরেট হলো। তো তুমি যদি এইখানে মনে করো আরও একটা ঘর আঁকো, মনে করো এই যে মাই বয়, এই দেখো এই যে এখানে তুমি আঁকো, তাহলে তুমি দেখো এবার তোমার মাথাগুলো আঁকলে আরও দেখো, মাথাগুলো যোগ করে দাও, তাহলে তুমি দেখো আরও কিন্তু এবার মানে এই মাথাগুলো আরও বেশি ফিল আপ হয়ে যাচ্ছে। এখানে লম্বা, এটা কার্ভ অনুযায়ী কোথাও লম্বা হবে কোথাও খাটো হবে, এটা কোনো বিষয় না মাই বয়, এটা হচ্ছে একটা আইডিয়া যে দাগের পরিমাণ যত, সেকশন পরিমাণ, তুমি এই লম্ব লম্ব রেখাগুলো যত বেশি আঁকবে, তোমার মাথায় যে পরিমাণ জায়গা বাদ গিয়েছিল, যে ভুলটা হয়েছিল, সে ভুলটা আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। তুমি দেখো তো এভাবে বুঝতে পারো কি না, একটু আমাকে জানাও। জন স্যান্ড, মানে এটা মাথার মধ্যে কেমন আসলো আমি সেটা জানি না, তো দেখো তো বুঝতে পারো কি না। জন স্যান্ড, আচ্ছা তুমি বলতে থাকো, তুমি অনেকক্ষণ দেরি করছো, তুমি বলো, তোমার প্রশ্ন উত্তর দেবো আমি। তাহলে এটা মানে হলো x1 থেকে xn এই সীমার মধ্যে এফ অফ এক্স বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের জ্যামিতিক একটা ব্যাখ্যা।
এখন প্রশ্ন হলো এখান থেকে আমরা কি করে লিখলাম। দেখো মাই বয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন ডিওয়াই ডিএক্স বের করেছিলাম তখন ডেল্টার উপরে লিমিট অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে এটা ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যখন তার উপর আমি লিমিট অ্যাপ্লাই করলাম, হ্যাঁ থ্যাংক ইউ জন স্যান্ড। তো যখন আমি ডেল্টার উপর লিমিট অ্যাপ্লাই করি তখন সেটা হয়ে যায় ডি। তোমার মনে আছে নিশ্চয়ই যে আমি এটা বোঝানোর জন্য তোমাকে ডেল্টা চক আর ডি চক জিজ্ঞেস করেছিলাম যে চকের অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা ডেল্টা চক বলবো না, ডি চক বলবো। এখানে আমাদের প্রথম ক্ষুদ্র প্রস্থ আমরা নিয়েছিলাম যাকে আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করেছিলাম, কিন্তু যখন সেটাকে আরও ক্ষুদ্র করলাম, ক্ষুদ্র 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র তুচ্ছাতি তুচ্ছ সূক্ষ্মাতি সূক্ষ্ম এরকম যখন করলাম তখন প্রত্যেকটা প্রস্থকে আমি ডেল্টা এক্সের যখন লিমিট অ্যাপ্লাই করলাম তখন এটা হয়ে গেল ডিএক্স। আজ থেকে যতদিন তুমি এই ক্যালকুলাসের জগতে থাকবে, ইন্টিগ্রেশন সাইনের মধ্যে এই ডিএক্স আসলে তোমার মানুষ পটে ভেসে উঠবে। একটা বড় একটা ক্ষেত্র ছিল, তাকে আমি সেকশন করতে 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 সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেকশনে যখন বিভক্ত করলাম, তেমন কোনো সেকশনের প্রস্থ হলো তোমার ডিএক্স, আর স্বাভাবিকভাবে ক্ষুদ্র কোনো প্রস্থ হলো তোমার ডেল্টা এক্স। আর এটা মানে হলো একটা অস্বাভাবিক ক্ষুদ্র, যেটাকে তুমি পরিমাপ করতে পারবে না, যেটা একটা তাত্ত্বিক ধারণা। স্যার এ সাইনটার নাম কি? সব বলবো নুসাইবা, তুমি একটু অপেক্ষা করো, আমি এইগুলো সব বলবো, তুমি একটা একটা করে দেখো। তাহলে ডেল্টা এক্স থেকে ডিএক্স পেলাম। এখানে তুমি দেখো সামেশন অফ এফ অফ এক্স আই, অর্থাৎ এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস এফ অফ এক্স থ্রি, এই যে ফাংশনের এই মানগুলো এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এই সবগুলো যোগ হয়ে মূল ফাংশনটা তুমি মনে করো এখান থেকে সামেশন অফ এফ অফ এক্স আই থেকে মনে করো এফ অফ এক্স পেলে। এটা মানে কি এক্স ওয়ান এক্স এন, এক্স ওয়ান হলো তোমার লোয়ার লিমিট, এক্স এন হলো তোমার আপার লিমিট। তাহলে এই লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই জিনিসটাকে আমরা এই সুন্দর এই সিম্বল দিয়ে প্রকাশ করলাম। এখানে এক্স ওয়ান হলো তোমার লোয়ার লিমিট বা নিম্ন সীমা, লোয়ার লিমিট বা নিম্ন সীমা, এক্স এন হলো তোমার আপার লিমিট বা উচ্চ সীমা। লোয়ার লিমিট মানে নিম্ন সীমা, এক্স এন মানে আপার লিমিট বা উচ্চ সীমা। এখন এইটা মানে কি দেখো মাই বয়, এই সিম্বলটা মানে কি, এই দেখো এইটা মানে হলো এই যে এটাকে বলা হয় সাইন অফ ইন্টিগ্রেশন। খেয়াল করো মাই বয়, এটাকে বলা হয় সাইন অফ ইন্টিগ্রেশন। এটা প্রথম লিবনিজ এটাকে ব্যবহার করেছিলেন, LIBNITZ, লিবনিজ 1675 সালের 23 অক্টোবর এই সিম্বলটা প্রথম ব্যবহার করেছিলেন। কেন এই সিম্বলটা ব্যবহার করলেন সে যুক্তিটা দেই আমি তোমাকে। এখানে তুমি কি করেছো, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে তুমি তাদেরকে যোগ করে বড় একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছো। তাহলে যোগের ইংলিশটা কি? যোগের ইংলিশ হলো তোমার সাম। এই দেখো সাম এর এসটাকে ইলেকট্রিক প্লাস দিয়ে ধরে দুই দিকে ধরে টেনে লম্বা করলে এই সাইনটা হয়। তো সাম থেকে এই সিম্বলটা নেওয়া হয়েছে এবং যাকে বলা হয় সাইন অফ ইন্টিগ্রেশন। লিবনিজ এটাকে প্রথম ব্যবহার করেছিলেন এবং এইটা আসছে সামের এস থেকে। তাহলে মাই বয় একটু আমাকে এবার তুমি বলো যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। বলো মাই স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানাও। বলো মাই বয়, আমি অপেক্ষা করছি। হ্যাঁ বলো মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি যে এটুকু আইডিয়া তুমি বুঝতে পেরেছো কিনা। তাহলে তোমার জীবনে এই সাইনটা কেমন করে আসলো, ডিএক্স এর মানেটা কি, ভেতরে এফ এক্স কীভাবে আসলো, এক্স ওয়ান মানে কি, এক্স এন মানে কি, এই ব্যাপারগুলো কিন্তু এক কথায় কিন্তু আসলো না। আজকের এই ক্লাস কিন্তু তোমার জীবনে একটা ইম্পর্টেন্ট ক্লাস মাই বয়। যারা করেনি তারা যদি এই ক্লাস না করে আগামী ক্লাস করতে শুরু করে তাহলে তাদের ভালো লাগবে না, তারা আমাকে অবমূল্যায়ন করবে এবং আমার প্রতি অবিচার করবে তারা। কাজেই আগামী ক্লাস করার আগে অবশ্যই এই ক্লাস তোমাদেরকে করতে হবে, কারণ এই বিষয়গুলো খুবই বেসিক, খুবই ফান্ডামেন্টাল। এগুলো না জানলে সাইন বের করার কাহিনীটা সেই সেই তোমার বাড়ি কোথায়? প্রাচীদাস বগুড়া নাকি? প্রাচীদাস বলো তো তোমার আদি নিবাস কি বগুড়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয় বগুড়া নাহলে ব্রাহ্মণবাড়িয়া।
তুমি এটা জানাও তো আমাকে কোথায়, কারণ তুমি কথা বলছো সেই সেই কথাটা বলে হলো বগুড়ার মানুষ। ওঠো বাবা, ওঠো, অপেক্ষা করছি। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাহলে মনে রেখো এই যে আমার বাড়ি কুমিল্লা। ও হো, না তাহলে তো হলো না। হ্যাঁ, ওই তো ব্রাহ্মণবাড়িয়া, ঠিকই আছে, ব্রাহ্মণবাড়ির কাছাকাছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তাহলে মনে রেখো এই সিম্বলটার জ্যামিতিক ব্যাখ্যাটা মাথায় রেখো, কিন্তু এই ছবিটা তোমার মাথায় থাকবে। তাহলে মাই বয়, এবার আমরা চলে আসবো যে ইন্টিগ্রাল ক্যালকুলাস দুই প্রকার। এই দেখো, তাহলে এইবার আমরা বলবো ইন্টিগ্রাল ক্যালকুলাস দুই প্রকার। একটা হচ্ছে তোমার ডেফিনিট, এই দেখো ডেফিনিট, আর একটা হলো তোমার ইনডেফিনিট। একটা হচ্ছে তোমার ডেফিনিট, আর একটা হচ্ছে তোমার ইনডেফিনিট। ওকে, নির্দিষ্ট অনির্দিষ্ট। ডেফিনিট মানে নির্দিষ্ট, অনির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? নির্দিষ্ট মানে হলো এই মনে করে একটা বক্ররেখা থাকবে, x1 একটা লিমিট থাকবে, xn একটা আপার লিমিট থাকবে, x1 থেকে xn একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে নির্দিষ্ট একটা সীমার মধ্যে ক্ষেত্রফল। আর ইনডেফিনিট মানে হলো এই মনে করো একটা বক্ররেখার নিচে ঠিক কতটুকুর ক্ষেত্রফল লিমিট দেওয়া থাকবে না। x1 xn এরকম তোমার লিমিট দেওয়া থাকবে না। যখন লিমিট দেওয়া থাকবে না তখন তুমি তাকে বলবে অনির্দিষ্ট, যখন লিমিট দেওয়া থাকবে তখন তুমি তাকে বলবে নির্দিষ্ট। এটাই হলো পার্থক্য। তাহলে এই দুরকম ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি তোমাদেরকে করাবো। আচ্ছা, সাদিয়া রহিম ঐশী, স্যার আমার একটা কোশ্চেন, আপনার বাড়ি সিরাজগঞ্জ কোথায়? সাদিয়া রাহিম ঐশী, আমার বাড়ি সিরাজগঞ্জ বেলকুচিতে। তোমার বাড়ি কোথায় বলো দেখি? সাদিয়া রাহিম ঐশী, ওকে, এবার কতগুলো টার্ম সম্পর্কে তোমাকে আমি জানাবো। টার্মিনোলজি বলা হয় ইংলিশে। অর্থাৎ এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে গেলে আমাদের কিভাবে কথা বলতে হবে সেগুলো আমাদের প্রথমে জানার দরকার। মনে করো এইরকম আমি একটা ফাংশন নিলাম, এইরকম পেলাম, কোনটার মানে কি? এটাকে আমরা বলবো সাইন অফ ইন্টিগ্রেশন। ওকে, সলঙ্গা, হ্যাঁ সলঙ্গা নাম শুনেছি তো। সলঙ্গা, দাঁড়ো, সলঙ্গা একটি এয়ারপোর্ট আছে। এয়ারপোর্ট না, এই যে কি বলে যেন, এই রেল স্টেশন আছে। আচ্ছা, তোমার খালামুনি বাড়ি চিটাগাং, এই কি বেলকুচি, ঠিক আছে। এবার দেখো, যাকে আমি ইন্টিগ্রেশন করব তাকে আমরা বলবো হলো ইন্টিগ্র্যান্ড। এই দেখো ইন্টিগ্র্যান্ড, এটা বাংলা, এটাকে আমরা বলবো যোজ্য রাশি। যোজ্য রাশি। ডিএক্স মানে কি? এই মাত্র তোমাকে শিখিয়েছি, ডিএক্স মানে হলো তোমার মানুষ পটে ভেসে উঠবে যে একটা ক্ষেত্রকে এরকম সেকশন করতে 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 অসংখ্য ক্ষেত্রে যখন বিভক্ত করব তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো ক্ষেত্রের প্রস্থ হলো তোমার ডিএক্স। এটা হচ্ছে একটা, এটা হলো আসল ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা আছে, তুমি জানো যে ডিফারেন্সিয়েশন করার সময় কিন্তু আমাকে জানতে হয় যে কার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশনটা করছি। তো ডিএক্স থাকা মানে হলো এক্সের সাপেক্ষে, তো ভেতরে ডিএক্স থাকা মানে হলো তুমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো, এক্স এর সাপেক্ষে। তাহলে আমরা এখানে লিখবো উইথ রেসপেক্ট
ইন্টু এই হলো এক্স। এখন একটা ফাংশনকে দেখো, একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা যা পাই তাকে আমরা বলি ডেরিভেটিভ, আর একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে যা পাই তাকে আমরা বলি ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল, তাহলে এটাকে আমরা বলবো হলো ইন্টিগ্রাল। এটা বাংলা হলো তোমার যোজিত ফল। এটাকে আমরা বলবো যোজিত ফল। আচ্ছা, এইবার সি এর একটা ব্যাপার আছে, এটা আমি তোমাকে এখনো ব্যাখ্যা দেইনি, এটা আমি ব্যাখ্যা দেব। আপাতত পরিচয়টা দেই। এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন সমাকলন ধ্রুবক। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বাংলায় হলো সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক। এখন দেখো, অ্যাডিশন, সাবট্রাকশন যেমন অপারেশনের নাম, ডিফারেন্সিয়েশন যেমন অপারেশনের নাম, এখানে তুমি যা করছো, এখানে তুমি যে কাজগুলো করছো সেটাকে বলা হবে ইন্টিগ্রেশন। এটা হলো নেম অফ অপারেশন। নেম অফ অপারেশন, এটাকে আমরা বলবো হলো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন বাংলা এটাকে আমরা বলবো যোগজীকরণ অথবা এটাকে আমরা বলবো সমাকলন। এটা হচ্ছে তোমার নাউন। ইন্টিগ্রেশন হলো তোমার নাউন। আচ্ছা, আমি যদি তোমাকে একটা ফাংশন দিয়ে ডিফারেন্সিয়েশন করতে বলি, ইন্টিগ্র্যান্ড এর বাংলাটা কি লিখেছেন একটু বলবেন? হ্যাঁ, বলবো। সাইন অফ ইন্টিগ্রেশন দিয়ে কী প্রকাশ করা হয়? তুমি একটা ফাংশনকে যে ইন্টিগ্রেশন করছো, এটাই হলো সেটা অপারেটর। এটা একটা অপারেটর। ডিডিএক্স মানে একটা অপারেটর, এটাও একটা অপারেটর। মানে এটা দিয়ে তুমি কী কাজ করছো সেটা বোঝানো হবে যে ইন্টিগ্রেশন তুমি করছো। আর ইন্টিগ্রেশনের বাংলা হলো, ইন্টিগ্র্যান্ডের বাংলা হলো যোজ্য রাশি। আচ্ছা, তারপরে আরেকটা টার্ম আছে ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট এটা হলো ভার্ব। অর্থাৎ তোমাকে যদি আমি কোনো একটা ফাংশন দিয়ে কোশ্চেন করি লেখার সময় যে ইন্টিগ্রেট, ডিফারেন্সিয়েশনের সময় বলি আমরা ডিফারেন্সিয়েট, যোগের সময় বলি অ্যাড, বিয়োগের সময় বলি সাবট্র্যাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই, ঠিক সেরকম ভার্ব হলো এখানে ইন্টিগ্রেট। এবার আরেকটা টার্ম, যে সমস্ত ফাংশনকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে তাদেরকে তুমি বলবে হলো ইন্টিগ্রেবল মানে এটা হলো তোমার অ্যাডজেক্টিভ। এটা বাংলা আমরা লিখব সমাকলনযোগ্য। আর এই সব কিছু যেখানে পড়ানো হবে সেই সাবজেক্টের নাম হলো, সেটাই হলো তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে মাই বয় একটু দেখো, এলে তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। তাহলে মাই বয়, এতক্ষণ আমি তোমাদেরকে ইন্টিগ্রাল ক্যালকুলাস এক পদ্ধতিতে তোমাদের সামনে পরিচয় তুলে ধরলাম। এবার আমি তোমাকে খালামুনির বাসা বেলকুচি। স্যার, তোমার খালামুনির বাসা বেলকুচি কোন গ্রামে নাকি শহরেই? বেলকুচি সদরে, তুমি কি বলতে পারবে? আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এতক্ষণ ধরে আমরা একভাবে তোমাদেরকে ইন্টিগ্রাল ক্যালকুলাসকে পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা অন্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে উপরে একটু টাইটেলটা লিখি। আজকে আমরা হয়তো শুরু করব না, একটু শেষ করতে পারবো না, একটু শুরু করে দেই, কারণ প্রচুর কথা এগুলো আমরা বলতে চাই, তো এইগুলা একটু ভালো করে তোমাদেরকে বলবো। এবার টাইটেল তুমি লেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ অ্যান্টি
ডেরিভেটিভ। ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের একটা বিপরীত প্রক্রিয়া। আমি যখন ক্যালকুলাস শুরু করেছিলাম তোমাদেরকে একটু বলেছিলাম ডিফারেন্সিয়েশন মানে কি, ভাঙ্গা, ব্যবচ্ছেদ করা, ব্যবকলন করা। তাহলে ভাঙতে 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 ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পৌঁছানোর চেষ্টা করা। আর ইন্টিগ্রেশন মানে হলো ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে জোড়া দিতে 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 একটা বড় একটা অংশ তৈরি করা। অর্থাৎ ইন্টিগ্রেশন মানে সমাকলন বা যোগজীকরণ। নাম দেখে কিন্তু বোঝা যায় যে যোগ করতে হয়, গড়ে তুলতে হয়। আর ডিফারেন্সিয়েশন মানে হলো ভেঙে ফেলা, ভাঙা। আর ডিফারেন্সিয়েশন মানে ভাঙা, ইন্টিগ্রেশন মানে হলো গড়া। অবশ্যই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একটা রিভার্স প্রসেস, একটা বিপরীত প্রক্রিয়া। তাহলে আমরা শুরু করবো এভাবে, integration is the reverse process of differentiation. Integration is the reverse process of জিধুরি, হ্যাঁ চিনি চিনি, জিধুরি চিনি। ছোটোবেলায় যেতাম, অনেক কাল যায় না, প্রায় 20 ইয়ার্স ওইদিকে যাওয়া হয় না। ওকে, জিধুরি, হ্যাঁ আচ্ছা। তাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াটাই হলো তোমার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে মাই বয় আমি একটা এক্সাম্পল দেবো তোমাকে, মাই স্টুডেন্টস, সুন্দর করে আমার কথাটা একটু মন দিয়ে শুনবে। তোমাকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা চারপাশে যদি তাকাই তাহলে আমরা সব কিছুর মধ্যেই ভাঙা অথবা গড়া দেখতে পাই। আমাদের চারপাশে ভাঙা আর গড়া, চারপাশে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, চারপাশেই কিন্তু আমরা দেখতে পাই ক্যালকুলাস। এখন মাই বয় মনে করো তোমার হাতে একটা চক আছে। এই যে একটা চক, প্রথমে তুমি চকটাকে অর্ধেক করলে, ভেঙে ফেললে, 2 টুকরা হলো। এরপরে তুমি যদি আবার তুমি ভাঙো 4 টুকরা, 8 টুকরা, 16 টুকরা, এরকম করে ভাঙতে 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 চকটাকে একদম ভাঙতে ভাঙতে পাউডার বানিয়ে ফেললে, একদম গুঁড়া গুঁড়া করে ফেললে, থুরা থুরা করে ফেললে। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, চকের এমন একটা কণাকে তুমি কি বলবে? ডেল্টা চক বলবে নাকি ডি চক বলবে? এটা আমাকে বলো তো মাই বয়, ডি চক নাকি ডেল্টা চক, কোনটা বলবে? একটু আমাকে উত্তরটা বলো তো মাই বয়, দেখি একটু বলো তো আমাকে। যদি আমরা চকটাকে এরকম ভাঙতে ভাঙতে এরকম গুঁড়া গুঁড়া করে ফেলি, স্যার এই জায়গাগুলোর নাম কে দিয়েছিলেন? স্যার এই জায়গাগুলোর নাম কে দিয়েছেন? তা তো বলতে পারবো না মাই বয়। এই নামগুলো যে কে দিয়েছেন, জিধুরি, এটা তো বলতে পারবো না। হ্যাঁ, ডি চক, গুড বয়, হ্যাঁ ডি চক, ওকে, ডি চক, ওকে। এইবার মাই বয় মনে করো একটা চককে এরকম গুঁড়া গুঁড়া করে পাউডার বানিয়ে ফেললাম এবং পাউডারগুলো একটা হাতের উপরে মনে করো রাখলাম, এবং আমি গ্যারান্টি দিলাম যে এখানে একটা কণাও নষ্ট হবে না, কোথাও বাতাসের দূরে সরে যাবে না, কোথাও হারিয়ে যাবে না। এখন কেউ যদি এই চকটাকে আবার আগের মতো করে একটার পর একটা এরকম করে সংযোগ করে আবার জোড়া দিতে পারতো, কেউ যদি পারতো, মন দিয়ে শোনো মাই বয়, তাহলে তুমি আমাকে বলো, তাহলে এই যদি ইন্টিগ্রেশন করতে পারতো, তাহলে আমরা ফিলোসফিক্যালি আমরা বলতে চাই, তাহলে আবার কাকে পেতাম? সেই চকের কণাগুলোকে যদি আমি আগের মতো করে আবার একটার পর একটা দিয়ে আমি সংযোগ করতে পারতাম, তাহলে আমি কি পেতাম? বলো মাই বয়, দেখি উত্তর দাও। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। তাহলে আমি কি পেতাম বলো? দেখি তো মাই বয়, একটু আমাকে বলো। তাহলে আবার কি পেতাম? চকটা পেতাম, গুড বয়। এই দেখো, তাহলে আমি আবার চল্ক পেতাম, চল্ক। এই দেখো, তাহলে আমি আবার চক পেতাম। এটা একটা গ্রেট ফিলোসফি মাই বয়। তাহলে তুমি আমাকে বলো, এবার খুব মনোযোগ দিয়ে শুনে আমার একটা কথা তুমি উত্তর দাও।
এই দেখো মাই বয়, যদি আমি সাইন এক্সকে ভাঙতে 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 যদি আমি কজ এক্স পাই, সাইন এক্সকে ভাঙতে 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 মানে ডিফারেন্সিয়েশন করে যদি আমি কজ এক্স পাই, তাহলে তুমি আমাকে বলো এই ফিলোসফি থেকে বলো কজ এক্সকে আবার জোড়া দিলে আমি কি পাবো? সাইন এক্স পাবো। তাহলে সাইন এক্সকে ভেঙে যদি কজ এক্স পাই, কজ এক্সকে জোড়া দিয়ে সাইন এক্স পাবো। একদম সহজ কথা মাই বয়। ফিলোসফিক্যালি তুমি প্রথম সূত্রটা আবিষ্কার করলে, নট ম্যাথমেটিক্যালি, এটা তুমি আবিষ্কার করলে ফিলোসফিক্যালি। এখন তুমি দেখো তো এই ফিলোসফিটা বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো। বলো মাই বয়। অপেক্ষা করছি মাই ডিয়ার স্টুডেন্টস। ও আর একটা কথা, তোমরা কিন্তু আমার এই যে ইউটিউবের এই চ্যানেলে খোঁজ রাখবে। আমি কিন্তু এইখানে এখন ভিডিও দেওয়া শুরু করেছি তোমাদের সাথে রিলেটেড, যেগুলো তোমাদের থাকা দরকার ছিল নেই কিন্তু দরকার, এরকম অনেক কিছু দেবো। যেমন আমি প্রথম কালকে একটা ভিডিও দিয়েছি প্যারামেট্রিক ইকুয়েশনকে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়। অল্প অল্প করে তুমি জেনে রাখলে অনেক তুমি লাভবান হবে। তুমি এটা দেখো, কালকে আমি একটা ভিডিও দিয়েছি। তো ঠিক আছে মাই বয়, আমরা আগামী ক্লাস এখান থেকে শুরু করব। আমি আজকে শুরু করলাম, ইনশাল্লাহ আগামী ক্লাস আমরা এখান থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।